আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে সাভার থানার মামলায় 7 দিন রিমান্ড চাওয়া হলে 4 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। দর্শক, রাজধানীর সিএমএম আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ অবস্থা। মূলত রাতে যখন আমরা খিলগাঁও থানায় আপনাদেরকে জানিয়েছি যে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়, ঠিক 9.5 বছর আগে খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং এরপর আমরা আসলে জানতে পারি যে সকালে তাকে আদালতে তোলা হবে এবং সে কারণেই সকাল থেকে আদালত প্রাঙ্গণে থাকা এবং আমরা এসে জানতে পারলাম যে আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও আদালতে তোলা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে বেশ কিছু মামলায়, আসলে পুরনো বেশ কিছু মামলায়, অর্থাৎ ভাটারা থানার একটি মামলায় আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। হাজারীবাগ থানার 11 আগস্টের একটি মামলা রয়েছে যেখানে অপহরণ মামলায় ঢাকা জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফির জামিন নামঞ্জুর করেছে আদালত এবং একই সাথে যে আসলে আসাদুজ্জামান মিয়ার যে কথা আমরা বলছিলাম, ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তার যে আসলে গ্রেফতার দেখানো হয়েছে এবং সেই একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সরাইল ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। উপজেলার আবদুল্লাপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি তাদেরকে আটক করে। এ সময় হান্নান ও নাইম নামে আরও 2 যুবককে আটক করা হয়। সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক আন্দোলনের কারণে আজও বন্ধ হল কয়েকটি তৈরি গার্মেন্টস কারখানা। সাভারে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো এখন 58টি। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সরোয়ার আলম বলেন, চলমান শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। আজ সকালে আরও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে খোলা থাকা তৈরি পোশাক কারখানাগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে শিল্প কারখানাগুলোর সামনে। এর আগে আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধসহ সকল কারখানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সিন্ডিকেটের চাওয়া 100 কোটি টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন এর মালিকরা। প্রবাসীদের বিনিয়োগে গড়া এই কোম্পানির উড়োজাহাজের বহর ছিল বিমানের চেয়েও বড়, যার 12টি এয়ারক্রাফট এখনও পড়ে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে। 1,60,000 প্রবাসী বিনিয়োগকারীর ক্ষতি হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। ইউনাইটেড এয়ারওয়েজ উদ্ধারে এবার আইনি লড়াইয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। কিরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। 2007 সালের 10 জুলাই ঢাকায় প্রথম উড়োজাহাজ আনে ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড। শুরুতে 300 প্রবাসীর এই পাবলিক লিমিটেড কোম্পানির বিনিয়োগ ছিল 50 কোটি টাকা। মাত্র 3 বছরের মধ্যে কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়ায় 200 কোটিতে। 2012 সালের মধ্যে 10টি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। 1 বছরে তারা বহন করে 2 লাখেরও বেশি যাত্রী, যা ওই সময়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের চেয়েও বেশি ছিল। সিলেট লন্ডন রুটে প্রথম সরাসরি ফ্লাইটও চালু করে তারা। ঠিক ওই সময়ই ইউনাইটেড এয়ারওয়েজকে জিম্মি করা হয় চাঁদার জন্য। আওয়ামী লীগের অনেক নেতা, উচ্চ লেভেলের নেতা কর্মীদের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসছে, বিভিন্ন ধরনের আপনার চাঁদা দেওয়ার জন্য। এগুলো আমরা দিতে পারি নাই। এমনকি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হওয়ার পরে আমার কাছে প্রস্তাব আসছে যে ওনাদেরকে 100 কোটি টাকা দিলে
ব্যক্তিগতভাবে দিলে ওনারা এটা চালু করার ব্যবস্থা করে দেবেন। রাশেদ খান মেনন সাহেব এমনকি উনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের বড় বড় নেতারাই আপনার এটাতে জড়িত, আপনি ওনাদেরকে ম্যানেজ করেন। বিএনপি জামাতের কোম্পানি এই বলে প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে। জারি করা হয়েছিল হুলিয়া। ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে এত বড় অঙ্কের ব্রাইবিং করে আমার দ্বারা মোটেও সম্ভব ছিল না, এবং একটা পর্যায়ে আমাকে দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য ওনারা বাধ্য করছেন। 72% সারচার্জ পৃথিবীর কোনো উদাহরণ নাই। একটা এয়ারলাইন যেটা কোনো ফাংশনেবল না, এটাকে আবার জীবিত করতে হয়, তাহলে এই সারচার্জটা মওকুফ করে দেওয়া এবং সিভিল এভিয়েশনের সহযোগিতায় আমরা এই এয়ারলাইনে আমি নতুন কিছু ATR বা টার্বোপ্রপ নিয়ে এসে ডোমেস্টিক শুরু করা, আমি সেটা চেষ্টা করতে পারি, অথবা ওনারা যাদেরকে দিয়েই এটা করাতে চান সেটা করতে পারেন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দেশে ফিরে ইউনাইটেড এয়ারওয়েজ আবারও চালুর চেষ্টা করছেন প্রবাসী বিনিয়োগকারীরা। আইনি লড়াই শুরু করেছেন, অভিযোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও। এরপর তা খতিয়ে দেখা শুরু করেছে সিভিল এভিয়েশন। আমাদের সাথে আমরা বসেছিলাম, ডিটেল ডিসকাশন করেছিলাম, আমাদের কিছু সমস্যা জটিলতা আছে, সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সমাধান করে দেওয়ার। বাট আমাদের এয়ারলাইন্সকে আমাদের লাইনে আনার জন্য যত রকম ফ্যাসিলিটি দেওয়া দরকার আমরা সব দিব আইনের ভিতরে থেকে। ঢাকা বিমানবন্দরে পড়ে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের 8টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে কেজি দরে বিক্রির চেষ্টাও করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, যার দাম এখনো 200 কোটি টাকার বেশি বলে জানান মালিকরা। এসব উড়োজাহাজের বেশিরভাগই মেরামত করে ফের চালানো সম্ভব বলেও মনে করেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজার সীমান্তে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এতে সহযোগিতা করছে দুদেশের দালাল চক্র। রোহিঙ্গা অনুপ্রবেশে নিরাপত্তার ঝুঁকি সহ নানা সংকট দেখা দিয়েছে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মজম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কক্সবাজারের টেকনাফ সীমান্তের 20টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এজন্য দালাল চক্র তাদের কাছ থেকে মাথাপিছু 20,000 টাকা নিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। বড় বড় হাতিয়ার মাঝে ফেলমতি মাঝে মাপাগি মাঝে আঙ্গুরি না ফারি হানালু দুখ পাইরে সম্মুখার খেসুর আসানো দেখি ওরা আড়ি আড়ি আনালা দিয়েছি বদাস গুনা ভাই হারা মানি মরির বাদে আর হয়তো না ভাই বেশি হস্য ভাইরে আর দাইছি দি। ক্যাম্পের রোহিঙ্গা নেতা ও জনপ্রতিনিধিরা বলছেন, গত 2 সপ্তাহে 10 থেকে 20,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। অপেক্ষায় আছে আরও প্রায় 1.5 লাখ। এতে নিরাপত্তা সহ নানা সংকটে দেখা দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এটা আসলে আমরা খুবই এটা নিয়ে আতঙ্কে আছি, কারণ অনেক 2017 সালে বিপুল পরিমাণ রোহিঙ্গা আমাদের দেশে আমাদের বোঝা হয়ে আছে। সে কারণে যদি আবার নতুন করে রোহিঙ্গা আসে সেটা আমাদের জন্য আরেকটি বোঝা বলে মনে করি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 5 সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার নামের এক নারী। তিনি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। বুধবার দুপুর 1টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই 5 সন্তানের জন্ম হয়, সবাই পুত্র সন্তান। তাদের সবার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। পারিবারিক সূত্রে জানা যায়, মেরিনার স্বামী আব্দুল মজিদ বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। এর আগেও মেরিনা 2 কন্যা সন্তান জন্ম দেন। একসঙ্গে 5 সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি মেরিনার। 5 সন্তানের জন্মে পরিবারের সদস্যরা বেশ খুশি। সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার 4 নং নলছিড়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওসখালী বাজার পৌর সুপারমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়। এ সময় আটককৃত চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে 279টি সিম কার্ড, 76টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া গেছে। খেলার খবর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দুটি ভেন্যু ঠিক করে রেখেছে বিসিবি। সব ঠিক থাকলে 2 ম্যাচের সিরিজ খেলতে আগামী 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসবে প্রোটিয়ারা। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 21 অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 29 অক্টোবর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সূচি অনুযায়ী আগামী 3রা নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।